আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য রেওয়ামিল সংক্রান্ত একটা ওয়ান শট ভিডিও নিয়ে আসছি, যেটা দেখলে তোমাদের আশা করা যায় যে রেওয়ামিল চ্যাপ্টারের যে কোনো সৃজনশীল সমাধান করতে অনেকটাই সহায়তা হবে। অর্থাৎ রেওয়ামিলের বেসিক সহ এবং উদাহরণ সহ আজকে আমরা তোমাদের রেওয়ামিলের পোস্টমর্টেম করে দিব। অর্থাৎ রেওয়ামিল বিষয়টা কী এবং কিভাবে তোমরা পরীক্ষায় রেওয়ামিল সংক্রান্ত হিসাব সহজে সমাধান করবা, আজকের ভিডিওর উদ্দেশ্য মূলত তাই। তো আজকের ভিডিও শুরু করার পূর্বে জানিয়ে দিতে চাই যে যারা ভিডিও টাইটেলটা দেখেছো, আমরা প্রথমে তোমাদের রেওয়ামিলের কিছু বেসিক বুঝিয়ে দিব এবং পরবর্তীতে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 হিসাব বিজ্ঞানের রেওয়ামিলের যে ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসছে সেটা সমাধান করে তোমাদের এক ধরনের এক্সাম্পল দিয়ে দিব যে তোমরা কীভাবে পরীক্ষায় রেওয়ামিল সমাধান করবা। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা 11টা সৃজনশীল থাকবে এবং সেখান থেকে তোমাদের দুইটা অর্থাৎ ক বিভাগের তোমাদের অবশ্যই দুইটা আনসার করতে হবে আর্থিক বিবরণী থেকে। আর তোমাদের ভাইয়া বাকি 9টা সৃজনশীলের মধ্যে 5টা সমাধান করা অত্যন্ত সহজ এবং সহজকে সহজ করতে আরও তোমাদের রেওয়ামিল করতেই হবে, কারণ এটা সবথেকে আমার মতে তোমাদের বইয়ের সবথেকে ইজি চ্যাপ্টার হলো তোমাদের রেওয়ামিল। এই কারণে ভাইয়া ঠান্ডা মাথায় রেওয়ামিল করবা এবং রেওয়ামিলের বেসিকটা তোমরা বুঝে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি তোমাদের রেওয়ামিলের বিষয়টা বুঝিয়ে দিব। দেখো, তোমাদের অধ্যায় 9-এ তোমাদের রেওয়ামিল সংক্রান্ত পড়ালেখা আছে এবং রেওয়ামিল জিনিসটা কী এটা সবার আগে তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আর্থিক বিবরণী প্রণয়নের পূর্বে খতিয়ান হিসাব সময়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য একটি বিবরণী তৈরি করা হলে তা হলো রেওয়ামিল। অর্থাৎ রেওয়ামিল কেন তৈরি করা হয়? রেওয়ামিল তৈরি করা হয় যে তোমরা যে জাবেদা বা খতিয়ানগুলো করো, তো সেখানে ভাই তোমরা ডেবিট ক্রেডিট করো না, তো ডেবিট ক্রেডিট তোমরা ঠিকভাবে করছো কি না, আদৌ তোমরা কি ডেবিট ক্রেডিটের সংখ্যায় গোলমিল করছো নাকি ডেবিট ক্রেডিটের ভুল ত্রুটি হয়ে গেছে? কারণ আমরা জানি যে লুকা পেসুয়েলি তিনি মনীষী হিসাবে একজন বুদ্ধিমান ছিলেন, তিনি একজন গণিতবিদ ছিলেন এবং তার কারণে আমরা হিসাব বিজ্ঞান পেয়েছি। তো তিনি এমন একটা সূত্র দিয়েছেন, অর্থাৎ আধুনিক হিসাব বিজ্ঞানের যে সূত্র দিয়েছেন সে অনুযায়ী আমরা সবসময় সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্ত্ব পাবো। যদি দেখা যায় আমাদের সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্ত্ব হচ্ছে না, তাহলে আমরা কি বুঝতে পারবো? তাহলে বুঝতে পারবো যে ভাইয়া আমরা হিসাবে নিশ্চয়ই কিছু একটা গোলমিল করছি। এবং এটাও আমাদের এই ধরনেরই সমাধান আমরা রেওয়ামিলে দেখতে পাই, যেখানে আমরা ডেবিট ক্রেডিট সাইড যাচাই করি যে ডেবিট ক্রেডিট আমাদের ঠিক হয়েছে কিনা। আর যদি দেখা যায় ডেবিট ক্রেডিট ঠিক হয় নাই, এর মানে হচ্ছে আমরা কিছু না কিছু গোলমিল করছি, বুঝছো? মানে তোমার যদি হিসাব সঠিক হয়ে থাকে তাহলে তোমার ডেবিট ক্রেডিটের যোগফলটা একই আসবে, অর্থাৎ বরাবর একই আসবে। আর যদি না আসে, অর্থাৎ তুমি যদি দেখো রেওয়ামিল করছো, পরীক্ষায় শুদ্ধভাবে করছো, আর ডেবিট ক্রেডিটের দুইটা সাইড একসাথে না আসলো, মানে এক সমান না আসলো, তাহলে তোমরা কি করবা? তোমরা পুনরায় তোমাদের এন্ট্রিগুলো চেক দিবা এবং পরবর্তীতে কী করবো? তোমরা যদি না পাও, অর্থাৎ ক্রেডিটের যোগফল যদি ডেবিটের যোগফলের তুলনায় অধিকতর কম হয়, তাহলে তোমরা দেখবা প্রশ্নপত্রে মূলধন হিসাব আছে নাকি। মূলধন মানে তুমি বছরের শুরুতে কোম্পানিতে কত টাকা বিনিয়োগ করছো সেটা। তো মূলধন হিসাব যদি না থাকে তাহলে তোমরা অনিশ্চিত হিসাব দিয়ে তোমাদের অঙ্কটা শেষ করে দিবা। তো এটাই হলো মূলত মানে প্রিভিউ। তো ডিটেলে আমি তোমাদের এখন ভিডিওতে আলোচনা করতেছি। তো ভাই আর কথা না বাড়িয়ে আমি তোমাদের মূল আলোচনায় চলে যাই। রেওয়ামিল হিসাবে চতুর্থ ধাপ, এটা সবসময় মনে রাখবা। এগুলো ভাইয়া বেসিক, এগুলো তোমাদের মূলত এমসিকিউর জন্য। রেওয়ামিলের জন্য আন্তর্জাতিক কোনো নির্দিষ্ট কোনো ছক নেই, এটা একটা এমসিকিউ আসবে যে কোনটির জন্য আন্তর্জাতিক কোনো নির্দিষ্ট ছক নেই। এটা মানে প্রায় আসে এবং আসতে পারে, এটা ধরে রাখো। এটা একেবারে সহজ, এটার আনসার দিয়ে দেবো সোজা সাপটা রেওয়ামিল। রেওয়ামিলের ইংরেজি হলো ট্রায়াল ব্যালেন্স, এগুলো মনে রাখবা, ঠিক আছে? এবার হলো রেওয়ামিলের মূল বেসিক পয়েন্টটা। রেওয়ামিলের ডেবিট দিকে বসবে সমস্ত খতিয়ানভুক্ত খরচ উত্তোলন সম্পত্তি হিসাব। এটা হচ্ছে রেওয়ামিলের মূল বেসিক। এটা তোমাদের মনে রাখতে হবে যে সমস্ত খরচ, অর্থাৎ তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে যতটুকু খরচ হয়েছে, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যতটুকু উত্তোলন হয়েছে, মানে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যতটুকু টাকা উত্তোলন করছো, ধরো তোমার কোনো প্রয়োজনে তুমি টাকা উত্তোলন করলা, আবার তোমার কতটুকু টেবিল আছে, তোমার তো কত আসবাবপত্র আছে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কতটুকু চলতি সম্পদ আছে, তোমাদের হাতের নগদ টাকা কত আছে, তোমাদের অর্থাৎ তোমাদের দালান কোঠা কী পরিমাণে আছে। হয়তো হয়ে যায় না, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাও, এটা তোমার ভাড়া না, এটা তোমার দালানটাই নিজস্ব, অর্থাৎ তোমাদের ঘরটাই নিজস্ব, তাহলে সেটারও একটা আর্থিক মূল্য আছে না? তো সেটারও মানে তোমার সম্পদ, সেটাও তোমার সম্পদ, এটার দাম কত, এই সবগুলো রেওয়ামিলে ডেবিট দিকে বসবে, ঠিক আছে? আর যত ধরনের খরচ, যেই খরচ বলো, বা বিদ্যুৎ ভাড়া, তারপর দোকান ভাড়া, যেই খরচটা বলো, অর্থাৎ তোমার কিনতে, অর্থাৎ চলতি সম্পদ কিনতে যেই টাকাটা লাগে, ক্রয় হিসাব যা বলো, সব ধরনের ব্যয়, অর্থাৎ সব ধরনের নগদ ব্যয় কিন্তু মূলত আসবে রেওয়ামিলের ডেবিট দিকে। এবং রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে সমস্ত খতিয়ানভুক্ত আয়, দায় ও মালিকানা সত্ত্ব। এবং এটা
ক্রেডিটের ব্যাপারে মাস্ট তোমরা মনে রাখবা, রামাল ক্রেডিট দিকে বসবে সমস্ত খতিয়ানমুক্ত আয় দায় ও মালিকানা সত্ত্ব, অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যত লাভ হবে, যত টাকা তুমি ইনকাম করবা, বা ধরো যত টাকা তোমার ইনকাম হবে, ধরো তুমি ভাড়া পাচ্ছ, কমিশন পাচ্ছ, আরও আছে না বিমা সালামি পাচ্ছ, তারপর শিক্ষানবিশ সালামি এগুলো পাচ্ছ, এইগুলো সব ধরনের তোমার আয়, তোমার একটা ইনকাম, তোমার বিক্রিত পণ্যের মানে কি বলো, তুমি পণ্য বিক্রি করলে তুমি টাকা পাইলে তোমার লাভ হইলো, এগুলো সব ধরনের আয়। নগদ আয় কিন্তু সবসময় ভাইয়া ইয়েতে বসবে, অর্থাৎ রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে, ধারে আয় না, অর্থাৎ তুমি কিছু ধারে বিক্রি করলা, এটা তোমার সম্পদ, এটা তোমার আয় না, অর্থাৎ আয় হিসাবে রেওয়ামিলের ধরবা না। আয় তোমার মানে কোনো ধারে বিক্রি করলে ধারে বিক্রি সবসময় ডেবিটে হবে, আর তুমি যদি নগদে বিক্রি করো সেটা সময় ক্রেডিট হবে, মনে রাখবা ভাইয়া। এবং ক্রয়ের ক্ষেত্রেও তাই, তুমি যদি ধারে কিছু ক্রয় করো, অর্থাৎ তুমি ধারে কিছু কেউ তোমার কাছ থেকে টাকা পায়, তাহলে এটা সবসময় দায় হবে। কিন্তু তুমি যদি নগদে কিছু ক্রয় করো, মানে সরাসরি তুমি একটা জিনিস কিনলা, ধরো তুমি একটা মোবাইল কিনছো, তুমি বিক্রেতাকে সাথে সাথে টাকা দিয়ে দিলা, এটা তোমার খরচ, এটা সবসময় ডেবিট দিকে বসবে। মনে রাখবা, তোমরা অনেকে ডেবিট ক্রেডিট বলতে শুধু মানে মানে লাভ খরচ, অর্থাৎ কি বলে ক্রয় বিক্রয়, এটা মাথায় চিন্তা করো ভাই, এটা ভুলেও করবা না। এভাবে চিন্তা করলে তোমার প্রায় ভুল হবে। ক্রিস্টাল ক্লিয়ার মনে রাখবো, অর্থাৎ সম্পদ দায় মালিকানা সত্ত্বগুলো কী, এগুলো ভাইয়া কমার্সে বলে তো বুঝতেই হবে, এটা তোমার মাথায় সেট করে রাখবে, ঠিক আছে? তো সেটা আমি ছক করেও তোমাদের দেখিয়ে দিছি। এই দেখো, এই ছকটা তোমরা সবসময় মনে রাখবা, হিসাব বিজ্ঞানের ভিত্তি বেসিক। হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে রেওয়ামিলের ভিত্তি, অর্থাৎ রেওয়ামিল করতে হলে তোমাদের হিসাব বিজ্ঞানের বেসিকটা জানলেই হবে, আর এন্ট্রিগুলো ঠিকমতো বুঝলেই হবে। ডেবিট, সম্পদ, ব্যয়, উত্তোলন, সবও, ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব, ঠিক আছে? সবও ডেবিট হবে, আদম ক্রেডিট হবে, সবসময় মনে রাখবা। আর শুদ্ধভাবে রেওয়ামিল করতে হিসাব বিজ্ঞানের বেসিক পুঙ্খানুপুঙ্খভাবে উদাহরণ আবশ্যক। এখন ভাইয়া তোমরা কীভাবে বুঝবো, অর্থাৎ তোমরা তো বলতে পারো ভাইয়া অনেক তো এন্ট্রি আছে, এন্ট্রি তো শেষ নেই, হাজার হাজার এন্ট্রি থাকতে পারে, কিন্তু ভাইয়া তোমার পরীক্ষায় হাজার হাজার এন্ট্রি আসবে না, তোমাদের গুরুত্বপূর্ণ মূলত, অর্থাৎ সম্পদ বলো, দায় বলো, আয় বলো, মালিকানা সত্ত্ব বলো, এন্ট্রি মূলত প্রত্যেকটার ক্ষেত্রে 30-40টাই ইম্পর্টেন্ট, বেশি একেবারে বেশি করে বলতে গেলে তোমাদের এসএসসির 30-40টা ইম্পর্টেন্ট। তো ভাইয়া একটা ভিডিওতে তো এতগুলো এন্ট্রি ব্যাখ্যা করে বুঝে তো সম্ভব না, এই কারণে তোমাদের জন্য আমি একটা চার্ট দিব, ওই চার্টে লেখা থাকবে মানে তোমাদের পরীক্ষায় প্রায় যেগুলো আসে, ধরো সম্পদের এন্ট্রি বা দায়ের এন্ট্রি, যেগুলো ডেবিট হবে ক্রেডিট হবে, এটার একটা লিস্ট থাকে, তোমরা এআই থেকেও জানতে পারো, বা আমিও তোমাদের একটা দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য, একটা কাগজে লিখে দিব, বা তোমাদের কোনো একটা ওয়েবসাইটে আমি খুঁজে পেলে সেটা আমি তোমাদেরকে লিঙ্কের সাথে দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের আরও জানা থাকতে হবে যে কি কি এন্ট্রি রেওয়ামিলে আসবে না, অর্থাৎ তোমাদের কোশ্চেনে যেসব দফা দেওয়া থাকবে, অর্থাৎ যেসব হিসাবের খাত দেওয়া থাকবে, সেগুলো কিন্তু ভাইয়া সবগুলো রেওয়ামিলে আসে না। কয়েকটা কি এন্ট্রি যে তোমার রেওয়ামিল থেকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে, সেটা তোমরা দেখতে পারো যে আর্থিক বিবরণীতে সমন্বয় থাকে, তো সমন্বয়ের এন্ট্রিগুলোই সাধারণত রেওয়ামিলে আসে না। তো এখানে একটা ব্যতিক্রম আছে, এগুলো আমি তোমাকে বুঝিয়ে দিব। তো আগে দেখো, যে সমস্ত খতিয়ানে রেওয়ামিল খতিয়ান হিসাব রেওয়ামিলে আসবে না: 1, প্রারম্ভিক হাতে নগদ; 2, প্রারম্ভিক ব্যাংক জমা। এর কারণ আমি তোমাদের সোজাভাবে বুঝিয়ে দিই ভাইয়া। তুমি ধরো তোমার বছরের শুরুতে এত টাকা ছিল, 50,000 টাকা ছিল, এখন তোমার বছরের শেষে আছে 30,000 টাকা, তো তুমি চলতি সম্পদ হিসেবে কোনটাকে বিবেচনা করবা? তোমার বছরের শুরুতে যে টাকা ছিল নাকি এখনের টাকাটা? 30,000টাই বিবেচনা করবা না, এই কারণে সমাপনীটা সবসময় আসবে। সমাপনী হাতে নগদ ব্যাংক জমাটা আসে, আর প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা আসে না, এটা মনে রাখবে। এটা কিন্তু হাতে নগদ আর ব্যাংক জমার ক্ষেত্রে, মজুদ পণ্যের কিন্তু না, মজুদ পণ্যের ক্ষেত্রে কিন্তু না, মজুদ পণ্যের বিষয়টা আমি তোমাদের এখন বুঝিয়ে দিব। দেখো 3, সমাপনী মণিহারি অব্যবহৃত মণিহারি, এটাও একটা ব্যতিক্রম। এটা অর্থাৎ তোমার ধরো কলম, আমার হাতের কলম, এই ক্যালকুলেটর, এগুলো হলো মণিহারি, এগুলা প্রারম্ভিক মণিহারি রেওয়ামিলে আসে সাধারণত, মানে আলাদা এন্ট্রি থাকলে আসে, কিন্তু সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি এগুলো রেওয়ামিলে আসে না। আর 4 নাম্বার দেখো, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, একই কথা। তোমরা সমাপনী পাওনাদার আর সমাপনী দেনাদার তোমরা বিবেচনা করবা। তোমরা কেন দেখতে যাবো যে বছরের শুরুতে তোমার কি দেনা ছিল, তোমরা দেখবে যে বছরের শেষে তোমার কত দেনা আছে, কত পাওনা আছে, এটা। আর সমাপনী মজুদ পণ্য, এটা একটু ব্যতিক্রম, এটা তোমাদের কনফিউজ থাকতে পারে, ভাই এতগুলা প্রারম্ভিক আসে না, এটা সমাপনীটা কেন আসে না? এর কারণ হচ্ছে তোমাদের যে মজুদ পণ্যটা আছে, সমাপনী মজুদ পণ্য, এটা সাধারণত ক্রয় হিসাবের সাথে সমন্বয় হয়ে যায়, মানে সাধারণ রেওয়ামিলে ক্রয় হিসাব, অর্থাৎ ধরো তোমার প্রারম্ভিক এত মজুত পণ্য ছিল, প্রারম্ভিক ধরো 50,000 টাকার মজুত পণ্য ছিল, তো তোমার ক্রয় যে আরেকটা ক্রয় হিসাব থাকে না, তো ক্রয় হিসাবে দেখা যাচ্ছে যে তোমার 25,000 টাকা নতুন তুমি কিনে, ওকে বলে চলতি সম্পদ তোমার আসছে ব্যবসায়, তো ক্রয় হিসাব চলতি সম্পদ তোমার ব্যবসায় আসলো, তো সেখান থেকে 40,000 প্লাস 25,000 যোগ করো, তো 65,000 সাধারণত। সেটা থেকে আবার বিক্রয়ও, মানে ধরো তুমি তো সব কিছু আবার তোমার কাছে রেখে দাও নাই, এর মাঝখানে আবার 40,000 বিক্রয় হয়েছে। এ কারণে যেহেতু ক্রয় প্লাস আমরা আর্থিক বিবরণী করি না যে
প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য আমরা কেন দিই কারণ এটা হলো সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় সম্পর্কে একটা ডিটেল উদাহরণে তোমাদের আলাদা একটা ভিডিও দিব। এই ভিডিওতে আমি যদি এটা বলতে চাই আরও বেশি লম্বা হয়ে যাবে ভাইয়া, ভিডিওটা অলরেডি প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে। তো সেই ভিডিওতে তোমরা ক্রিস্টাল ক্লিয়ার বুঝে যাবে যে কেন সমাপনী মজুদ আসে না আর প্রারম্ভিক মজুত পণ্য আসে সাধারণ রেওয়া মিলে। কিন্তু এখানে ব্যতিক্রমটা কি দেখো, ব্যতিক্রমটা হচ্ছে যে সমন্বিত ক্রয়ভুক্ত রেওয়া মিল। অর্থাৎ যখন তুমি দেখবা তোমার প্রশ্নে লেখা আছে সমন্বিত ক্রয় নামের একটা এন্ট্রি আছে, শুধু ক্রয় না ভাইয়া, সমন্বিত ক্রয় নামের একটা এন্ট্রি আছে, তখন তুমি অবশ্যই প্রারম্ভিক মজুত পণ্যের এন্ট্রিটা বর্জন করবা আর সমাপনী মজুত পণ্যের এন্ট্রিটা আনবা। আর কিছু চেঞ্জ হবে না, ধরো 1 থেকে 5 এগুলো একই রকম থাকবে, শুধু সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিকটা আসবে, প্রারম্ভিকটা আসবে না এবং সমাপনীটা আসবে। তো এটা মনে রাখো। এবং তোমাদের সমন্বিত ক্রয় সংক্রান্ত আর একটা ডিটেল ভিডিও তোমাদের বুঝিয়ে দিব যে সমন্বিত ক্রয় কী এবং কেনই বা এটা রেওয়া মিলে প্রভাব ফেলে। তো এটার ব্যাপারে তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা দরকার, সেটা আমি তোমাদের আরেক ভিডিওতে বুঝিয়ে দিব। আপাতত আমি তোমাদের 2025 সালের চট্টগ্রাম বোর্ডের হিসাব বিজ্ঞান প্রশ্নের রেওয়া মিলের সৃজনশীলটা সমাধান করে দিই, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমার কাছে কোশ্চেন আছে 2025 চট্টগ্রাম এসএসসি বোর্ডের। তো এটা 7 নম্বর কোশ্চেনে তোমাদের রেওয়া মিল সংক্রান্ত কোশ্চেন আসছে। তো কোশ্চেনটা আমরা প্রথমে পড়ে নিব। মেসার্স জাবির অ্যান্ড কোংয়ের 2023 সালের ডিসেম্বর মাসে হিসাবের উদ্বৃত্ত করে নিম্নরূপ। তো এখানে তার পুরো খতিয়ানগুলোর, অর্থাৎ এই খতিয়ানগুলো কী ভাইয়া, এটাও মনে রাখো। তোমরা অনেকে আসো এটাই বুঝো না যে আমরা শুধু রেওয়া মিলে একটা লেনদেন দিয়ে এটার পুরো সমস্ত টাকাটা কেন দিয়ে দিই। কারণ ভাইয়া দেখো, যে ধরো মেসার্স জাবির অ্যান্ড কোং এর 2023 সালের মূলধন, ওর 2023 সালের শেষে মূলধন বাকি আছে 2 লক্ষ টাকা। এটা আসলে খতিয়ান হিসাবে আসছে, এই কারণে তার পুরো মূলধনের হিসাবটা এখানে আসছে। তার আসবাবপত্র বাকি আছে 80,000 টাকা 2023 সালের শেষে। তো তার 2023 সালের শেষে আসবাবপত্র 80,000 টাকা মূল্যের আসবাবপত্র বাকি থাকায় খতিয়ান হিসাবে এটা আসছে, বুঝছো? আর সে পুরো 2023 জুড়ে 1,20,000 টাকার ব্যয় করছে। তো সেই হিসাবে ব্যয় খতিয়ান হিসাবে তার পুরো বছরের হিসাবটা 1,20,000 এখানে চলে আসলো। একইভাবে তার পুরো বছরে 1,80,000 টাকার পণ্য বিক্রয় হলো। তো এটা এই সংক্রান্ত গোজামিল তোমরা বুঝছো। আসলে খতিয়ানে পুরো একটা বছরের মানে পুরো একটা বছরের একটা নির্দিষ্ট খাতে, একটা নির্দিষ্ট এন্ট্রিতে তোমরা কত খরচ করছো বা তোমার কত টাকা আছে বা তোমার কত টাকা দিতে হবে, এটার হিসাব থাকে। তো বুঝছো ভাইয়া? তো এটা নিয়ে বেশি কনফিউজ হওয়ার দরকার নাই। এটা দিয়ে তোমরা হিসাব বিজ্ঞানের বেসিক এগুলা মাথার মধ্যে সেট করে রাখবা, ঠিক আছে? মজা করে পড়বা। ক নাম্বার, যে সকল দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার টাকার পরিমাণ নির্ণয় করে। একটু আগে তোমাদের বলছি কী কী রেওয়া মিলে আসবে, কী কী রেওয়া মিলে আসবে না। তো এরকম কোশ্চেন থাকলে তোমরা প্রথমে কি দেখবা, তোমাদের কোশ্চেনে সমন্বিত ক্রয় আছে কিনা। এখানে কি সমন্বিত ক্রয় আছে? না ভাই, এখানে সমন্বিত ক্রয় নাই। দেখো এখানে শুধু ক্রয় আছে। তো এখন আমরা কি করবো, আমরা কি মনে করছিলাম, এই দেখো আমরা মনে করছিলাম যে দেখো যে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। তো ভাইয়া এই কোশ্চেনটা আমরা ইজিলি সলভ করতে পারবো। দেখো হাতে নগদ এখানে দেওয়া আছে 1/1/2023, অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ 50,000 টাকা দেওয়া আছে। এটা কি হবে, রেওয়া মিলে আসবে না। আর সাথে সমাপনী প্রারম্ভিক ব্যাংক জমা আছে না, প্রারম্ভিক ব্যাংক জমা নাই। তাইলে তোমার সমাপনী মজুত পণ্য যেটা আছে এখানে 31/12/2023, সেটা হলো 30,000 টাকা। এই দুইটা তোমাদের রেওয়া মিলে আসবে না। তো আমি তোমাদের এভাবে অঙ্কটা করে দিছি। দেখো, যে সকল দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করা হলো। সুন্দর করে ছক করবা ঠান্ডা মাথায়, বিবরণ টাকা, হাতে নগদ দিবা, মজুত পণ্য দিবা, এখানে তারিখ দিবা। এই দেখো হাতে নগদের এটাও তারিখ দিবা, আমি এখানে তারিখ দেই নাই ভুল করে, তোমরা দিবা অবশ্যই তারিখ দিবা। অর্থাৎ 1/12/2023 এখানে তারিখটা হবে। আর যদি প্রশ্নে দেওয়া থাকে বা প্রারম্ভিক আর সামনে বা প্রারম্ভিক বা সমাপনী এখানে লিখে দিতে পারো। তো টোটাল যোগ করে বসিয়ে দিবা ভাইয়া, 2 নাম্বার শেষ, কোনো ভুল করার দরকার নাই। 80,000 টাকা আনসার এটার। তো খ নম্বর প্রশ্নে যাই, উপযুক্ত তথ্য হতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া এটা অধ্যায় সংক্রান্ত কোশ্চেন না, এটা হলো তোমাদের সম্পদ রিলেটেড। অর্থাৎ এই ধরনের কোশ্চেন তোমাদের যে কোনো অধ্যায়ে আসতে পারে, কারণ এটা হচ্ছে তোমাদের তৃতীয় চতুর্থ চ্যাপ্টারের মূলত অঙ্ক। অর্থাৎ তোমাদের সম্পদ, মূলধন জাতীয় সম্পদ, মুনাফা জাতীয় সম্পদ, এই ধরনের সম্পদ মূলত তোমরা তৃতীয় আর চতুর্থ
অধ্যায় মূলত সলভ করে থাকো। তো ওই দিকে আমি যাচ্ছি না, এটা তোমরা নিশ্চয়ই পারো এবং এটা অন্য অধ্যায়ের আলোচনা, যখন আমরা অন্য অধ্যায়ের আলোচনা করব তখন এই সংক্রান্ত আলোচনা আসবে। তো আমাদের যেহেতু এই ভিডিওর মূল ফোকাস রেওয়ামিল, তো আমরা গ নাম্বারটা তোমাদের সলভ করে দিব। তো যে তোর গ নাম্বার আমাদের বলা হয়েছে মেসার জাবির অ্যান্ড কোংয়ের রেওয়ামিল প্রস্তুত করো। আর তোমরা অবশ্যই জানো যে তোমাদের সবসময় কিন্তু রেওয়ামিল এখানে উল্টাপাল্টা একটা দেওয়া থাকবে না, অর্থাৎ শুধু খতিয়ান উদ্বৃত্ত দেওয়া থাকবে না, তোমাদের একটা রেওয়ামিল, অশুদ্ধ রেওয়ামিলও দেওয়া হতে পারে, অর্থাৎ তোমাদের একটা রেওয়ামিল করে দেওয়া থাকতে পারে যেটা থাকবে ভুল, এবং তোমাদেরকে প্রশ্নটা ঠিকভাবে দেখে ভুল রেওয়ামিলটা শুদ্ধ করতে হবে। তো এখানে শুধু খতিয়ান উদ্বৃত্ত দেওয়া আছে। এই খতিয়ান উদ্বৃত্ত দেওয়া থাকলে তোমরা কি করবা, সুন্দর করে তোমরা ভাইয়া ছক করবা, ঠিক আছে? এরকম ছক করবা, মানে এটা যেহেতু অফিসিয়াল ছক না, আমি তোমাদেরকে বুঝাইছিও যে এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃত ছক না, তার মানে আমরা সাধারণত এই ছকে ম্যাথ করে থাকি আর কি, হিসাব বিজ্ঞান অঙ্ক করে থাকি। এই কারণে ভাইয়া স্যাররা যদি তোমাদের নাম্বার না কাটতে পারে কোনো কারণে, এই কারণে তোমরা এই ছকটাই করার চেষ্টা করবা। তো ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, এবং এখানে লিখবা আর্থিক বিবরণীর মতো মেসার জাবির অ্যান্ড কোংয়ের রেওয়ামিল 31 ডিসেম্বর, প্রশ্নে যত দেওয়া থাকবে তত, মানে শেষ ডেটটা এবং বছরের ডেটটা 2023 সালের সমাপ্ত বছরের জন্য। তো এখন আমি তোমাদের এই প্রত্যেকটা এন্ট্রি কেন ডেবিট ক্রেডিট হয়েছে এগুলা হালকা করে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো ভাইয়া, আমরা কোশ্চেনে কী দেখতে পাই, দেখো কোশ্চেনে আমরা কী দেখতে পাই, কোশ্চেনটা আমি উপরে উঠিয়ে নিই। এই দেখো, মূলধন 2 লক্ষ টাকা। আমরা জানি মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা সবসময় মনে রাখবো। মূলধন তোমার ব্যবসায় যত মূলধন আছে এটা হচ্ছে কি বলে, তোমার মালিকের অধিকার, তোমার মালিক হিসাবে তোমার অধিকার, এই কারণে এটা তোমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট হয়, মূলধন এই কারণে ক্রেডিটে বসলো 2 লক্ষ টাকা। সাথে দেখো ক্রয় হিসাব, ক্রয় হলো 1,20,000 টাকা। ক্রয় হচ্ছে ব্যয়, সবসময় মনে রাখবা ক্রয় হচ্ছে ব্যয়। তো ক্রয় কি মানে ব্যয় ডেবিট না ক্রেডিটে বসে ভাইয়া, মনে আছে? আমরা পড়ছিলাম যে সবও, অর্থাৎ সম্পদ ব্যয় উত্তোলন, ক্রয় বসবে 1,20,000 টাকা। বিক্রয় হচ্ছে তোমার লাভ, অর্থাৎ তোমার হচ্ছে আয়, মানে তোমার ইনকাম। তো ইনকাম হবে আদম, অর্থাৎ ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব, ক্রেডিটে বিক্রয় 1,80,000 টাকা বসিয়ে দিলাম। এই দেখো এখন মজুত পণ্য 1/1/2023, আমরা কি মনে করছি ভাইয়া, মনে আছে আমরা কি শিখছিলাম যে প্রারম্ভিক মজুত পণ্য সবসময় রেওয়ামিলে আসে যদি সমন্বিত ক্রয় না থাকে। যেহেতু এখানে সমন্বিত ক্রয় নাই, তাই আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিছি, প্রারম্ভিক মজুত পণ্য সমাধানে আনবো 40,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, সুন্দর কথা, লিখে দিলাম। বিক্রয় ফেরত 5,000 টাকা। মনে রাখবা ভাইয়া, দেখো বিক্রয় তোমার আয় যদি ক্রেডিট হয় তাহলে তোমার বিক্রয় ফেরত, অর্থাৎ তোমার বিক্রয়টা কমে যাচ্ছে, তুমি যে জিনিসটা সেল করছো এটা তোমার কাস্টমার ফেরত দিয়ে দিল 5,000 টাকার, তো এটা তোমার আয়ের উল্টা হইলো না। এই কারণে যদি বিক্রয় ফেরত লিখে তো এটা সবসময় ডেবিট হবে, অর্থাৎ ক্রেডিটের উল্টোটা। বিক্রয় কমে গেলে, অর্থাৎ তোমার আয় কমে গেলে সবসময় ডেবিট হবে, বিক্রয় ফেরত 5,000 টাকা। কুরিন সঞ্চিতি, কুরিন জিনিসটা ভাই একটা মানে একটা জটিল কনসেপ্ট, এটা তোমার আর্থিক বিবরণীতে তোমরা বেশিরভাগ ভুল করো প্রথম যে কুরিন কি। কুরিন হচ্ছে যে তোমার দেনাদার, অর্থাৎ ধরো তুমি কারো কাছ থেকে টাকা পাও, তোমার বন্ধুকে তুমি 5,000 টাকা দিলা। তো এখন দেখা যাচ্ছে যে তোমার কি বলে, তুমি অলরেডি চিন্তা করে রাখছো যে তুমি যে তোমার বন্ধুকে 5,000 টাকা দিছো, তোমার বন্ধু 1,000 টাকা দিতে তোমাকে সক্ষম হবে না। তো তুমি আগে থেকে এটা চিন্তা করে রাখছো, ওর ধরো মানে ওর ফাইন্যান্সিয়াল অবস্থা চিন্তা করে তুমি চিন্তা করে রাখছো ও তোমাকে 1,000 টাকা দিতে পারবে না। সেই 1,000 টাকাটা হলো তোমার কুরিন, অর্থাৎ তোমার দেনাদারের অবচয়, অর্থাৎ দেনাদার কমে যাওয়া। মানে তুমি চিন্তা করে রাখছো যে আমার পাওনাদার, মানে আমি যার থেকে টাকা পাই সে এত টাকা দিতে পারবে না, এটা কুরিন। এখন কুরিন সবসময় তোমার কিন্তু হচ্ছে সম্পদ, এটা যেহেতু তোমার একটা কি বলে খরচ, কুরিন হচ্ছে, এটা কিন্তু কুরিন একটা খরচ। কিন্তু কুরিন যখন সঞ্চিতির সাথে আসে, সেটা ক্রেডিট হয়ে যায়। কেন ক্রেডিট হয়? অর্থাৎ ধরো তুমি তোমার কি বলে দেনাদার থেকে, অর্থাৎ সরি তো হ্যাঁ, তোমার দেনাদার থেকে তুমি 5,000 টাকা পাও, সে 4,000 টাকা দিতে পারবে এবং 1,000 টাকা দিতে পারবে না। এখন 1,000 টাকা তোমাকে না দিলে তোমার একটা ক্ষতি হবে। এখন তুমি কি করলা, তুমি কোনো একটা উৎস থেকে, তোমার নিজের উৎস হোক বা অন্য উৎস থেকে 1,000 টাকা অ্যাড করলা, মানে যে ক্ষতিপূরণ হিসাবে অ্যাড করছো। তো এটা হচ্ছে ভাইয়া সঞ্চিতি। তো 1,000 টাকা যেহেতু ক্ষতিপূরণ হিসাবে অ্যাড করছো, এটা কিন্তু তোমার খরচের বিপরীত হচ্ছে। যেহেতু এটা তোমাদের খরচের বিপরীত হচ্ছে, অর্থাৎ কুরিনের বিপরীত হচ্ছে, এ কারণে এটা মানে এটা একটা অনেক জটিল একটা কনসেপ্ট ভাইয়া। কুরিন হচ্ছে তোমার খরচ, এখন তুমি কুরিনের বিপরীতে টাকা রাখছো, অর্থাৎ বিপরীতে যেহেতু কাজটা করছো এটা ক্রেডিট হবে, বুঝছো? আমি যতটা সম্ভব তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করছি। কুরিন সঞ্চিতি 10,000 টাকা।
আসবাবপত্র কি সবসময় আমরা জানি আসবাবপত্র তোমার সম্পদ, অর্থাৎ 1 বছরের বেশি তুমি ইউজ করতে পারবে আসবাবপত্র, অবশ্যই এটা তোমার সম্পদ। তো আসবাবপত্র 80,000, সম্পদ আমরা সবসময় ডেবিটে বসে, আসবাবপত্র 80,000 ডেবিটে, এই তো আসবাবপত্র 80,000 ডেবিটে। প্রদেয় বিল হচ্ছে তোমার, ভাইয়া বুঝতেই পারছো, প্রদেয় মানে হচ্ছে দায়, তুমি কাউকে তোমার বিলটা দিতে হবে, তোমার বিদ্যুৎ বিল বলো বা যে কিছু বিল তোমাকে টাকাটা দিতে হবে, তো এটা তোমার দায়। দায় সবসময় কি বসে, আদম মানে ইনকাম আর মালিকানা সত্ত্বের সাথে বসে ক্রেডিটে। তো প্রদেয় বিল 15,000 টাকা সুন্দর করে লিখে দিলাম ক্রেডিট। বন্ধকি ঋণ কি ভাইয়া? বন্ধকি ঋণ বুঝতে পারছো, এটা দায়। এখন বন্ধকি ঋণ, বন্ধকি বললে তোমরা অনেকটা ভাইয়া ঘাবড়াই যাও। এটা মনে আছে ফিনান্সে তোমরা পড়ছো বন্ধক কি, অর্থাৎ তুমি কি বলে কিছু একটা রাখছো, অর্থাৎ তুমি একটা কিছু একটা মানে তুমি কাল থেকে একটা ঋণ নিছো, এখন কি করছে ওরা তোমার একটা মানে তোমার আসবাবপত্র বা কোনো একটা সম্পদ ওদের কাছে জমা রাখছে। এখন যদি তুমি ঋণটা পরিশোধ করতে না পারো, তাহলে তোমরা তোমাদের ওই জিনিসপত্র, গহনা বলো, আসবাবপত্র বলো বা গুরুত্বপূর্ণ কাগজ বলো, জমির কাগজ বলো, ওগুলো তারা বিক্রি করে সেই অর্থ হাসিল করবে। এটাকে বলো বন্ধকি ঋণ। এটা উল্টোভাবেও হতে পারে, কিন্তু এখানে মূলত এই জায়গায় প্রাপ্ত বন্ধকি ঋণ যেহেতু লেখা নাই, সরি প্রদেয় বন্ধকি ঋণ যেহেতু লেখা নাই, তো এটা আমরা দায়ের হিসাবে, অর্থাৎ এটা তোমার পাওনাদার তোমার থেকে পাবে এটা ধরে নিব, ঠিক আছে? এই কারণে বন্ধকি ঋণ এটা হচ্ছে তোমার দায়, সম্পদ না। 1 লক্ষ টাকা, এটা মনে রাখবা। তো 1 লক্ষ, যদি বন্ধকি ঋণ 1 লক্ষ টাকা হয়, এটা কোথায় বসবে, ক্রেডিটে বসবে। দালান কোঠা কি ভাই? অবশ্যই সম্পদ। আসবাবপত্র সম্পদ হলে দালান কোঠা কেন সম্পদ হবে না? দালান কোঠাটা যদি তোমার নিজের হয়, এটা তোমার অবশ্যই সম্পদ। তো দালান কোঠা 2 লক্ষ টাকা, মেসার্স জাবির অ্যান্ড কোংয়ের দালান কোঠার দাম 2 লক্ষ টাকা, এটা তাদের সম্পদ। তো সম্পদ কোথায় বসবে, ডেবিটে বসবে, অবশ্যই ডেবিটে বসবে 2 লক্ষ টাকা। ব্যাংক জমাতিরিক্ত মানেও তোমরা প্রথম ভুল করো। ব্যাংক জমাতিরিক্ত কি? ধরো তুমি ব্যাংকে রাখছো 20,000 টাকা, এখন তোমার কোনো কারণে এটা মানে এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে মূলত দেওয়া হয়, মানে এই হিসাবটা ব্যবসায়িকরা বেশি ইউজ করে। যে ধরো তুমি ব্যাংকে রাখছো 20,000 টাকা, এখন তুমি এমন একটা হিসাব খুলছো যে তুমি চাইলে 25,000 টাকা উত্তোলন করতে পারবা আপাতত, কিন্তু তোমাকে পরবর্তীতে এটা সুদসহ ফেরত দিতে হবে, অর্থাৎ 5,000-এর সাথে 1,000 যোগ করে বা 5,500 টাকা যোগ করে তোমাকে ব্যাংকে আবার ফেরত দিতে হবে। তো এই ধরনের হিসাব সাধারণত ব্যবসায়ীরা খুলে থাকে, যেহেতু তাদের টুকটাক খরচ বেশি হয় এবং তাদের অতিরিক্ত টাকার প্রয়োজন হতে পারে। তো এটাকেই বলো মূলত ব্যাংক জমাতিরিক্ত। এবং ব্যাংক জমাতিরিক্ত যেহেতু একটা দায়, অর্থাৎ তুমি এক্সট্রা টাকা নিতেছো, অর্থাৎ ঋণের মতো একটা জিনিস। তো এই ব্যাংক জমাতিরিক্ত 20,000, অর্থাৎ ঋণের মতো যেহেতু একটা জিনিস, এটা তোমার ক্রেডিটে বসবে, যেহেতু এটা দায়, এটা ক্রেডিটে বসবে। ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট। হাতে নগদ, মনে আছে ভাইয়া আমি বলছিলাম যে হাতে নগদ সমাপনীটা সবসময় আসবে, অর্থাৎ তোমার বর্তমানে যে টাকাটা আছে সেটা সবসময় এরাও মিলে আসবে। হাতে নগদ 80,000 টাকা, তো এটা কি তোমার সম্পদ না, চলতি সম্পদ না? মানে তোমার কাছে হাতে টাকা আছে, এটা তো চলতি সম্পদ তোমার। তো এটা সবসময় সম্পদ মানেই ডেবিট বসবে। তো ডেবিট সম্পদ 80,000 টাকা বসে গেল। এবার এই পুরো ম্যাটটা করে ভাইয়া, এই পুরো ম্যাটটা করে তোমরা যোগ করে দিবা, 2-5টা যোগ করবা, ঠান্ডা মাথায় যোগ করবা, কোনো প্রকার ভুল যাতে না হয়। আর ট্রাই করবা, আমার কাছে এগুলো সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, তোমরা কি করবা, তোমরা ট্রাই করবা পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর নিয়ে যাইতে হিসাব বিজ্ঞানের জন্য, কারণ হিসাব বিজ্ঞান তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন নাই। তাও তোমরা যেটা সুবিধা মনে হয় সেটা তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? তো 2-5টা দেখো আমার সুন্দর করে সমান এসে গেছে 5,25,000 টাকা। আর এটা কিন্তু তোমাদের সমান নাও আসতে পারে, এর মানে না যে তোমাদের অঙ্ক অশুদ্ধ হয়েছে। এর মানে হচ্ছে যে তোমাদের হিসাবটাই, অর্থাৎ রেওয়ামিলটাই এভাবে করেছে, তোমার অনিশ্চিত হিসাব বের করতে হবে। সাধারণত সবসময় ডেবিট টাকা ক্রেডিট টাকার থেকে মানে বেশি আসে, যখন তোমার অনিশ্চিত হিসাব খুলতে হয় ডেবিট টাকা বেশি আসে, ডেবিট টাকার যোগফলটা বেশি আসে। এখন তুমি এই অবস্থায় কী করবে, এই অবস্থায় তুমি সবসময় দেখবা যে তোমার লেনদেনগুলোকে তুমি আবার যাচাই করে দেখবা লেনদেনগুলো ডেবিট ক্রেডিট লেখা ঠিক হয়েছে নাকি। আর কি করবা, তোমার ডেবিট আর ক্রেডিটের মধ্যে যত পার্থক্য থাকবে, পার্থক্যটাকে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে যদি এটা বিভাজ্য হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসবে, 2 দিয়ে ভাগ করলে যদি পূর্ণ সংখ্যা একটা আসে এবং পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো এন্ট্রি, অর্থাৎ কোনো একটা টাকার অ্যামাউন্ট মিলে যায়, তুমি বুঝবা যে তুমি টাকার অ্যামাউন্টটা ভুল করছো, ভুল সাইডে লেখছো। হইতে পারে যে ভাড়া প্রদান এটা 4,000 টাকা, এটা ডেবিটে দিতে হবে, তুমি এটা ক্রেডিটে দিয়ে দিছো, এরকম। মানে সর্বপ্রথম তোমরা 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করে যদি কোনো একটা এন্ট্রির অ্যামাউন্টের টাকার সাথে মিলে যায়, তাহলে বুঝতে পারবা যে ওইটা ভাইয়া তোমার ভুল হইতে পারে, অর্থাৎ আবারও মিলাই দেখবা যে আসলে এটা ডেবিট বা ক্রেডিট ঠিক হয়েছে নাকি। তো
তো সব উপায় অবলম্বন করে যদি না দেখো যে দুই সাইড মিলতেছে না, তাহলে তোমরা বুঝবা যে হ্যাঁ তোমাদের অঙ্ক ঠিক আছে, কিন্তু তোমাদের অনিশ্চিত হিসাব খুলে তোমাদের ক্রেডিট টাকায় অনিশ্চিত, অর্থাৎ ক্রেডিট টাকায় যত অ্যামাউন্ট শর্ট, ক্রেডিট সাইডে যত টাকা শর্ট তোমার, অত টাকা অনিশ্চিত হিসাব লিখে ক্রেডিট দিকে যোগ করে তোমার যোগফল সমান করতে হবে, জেডটা সমাধান করতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের অনিশ্চিত হিসাবের অঙ্ক দেওয়া হয় নাই, আমাদের যেটা 5,25,000 টাকাই আসছে, বুঝছো ভাইয়া। এভাবেই রেওয়ামিল অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমাদের 10-10 তোলা একদম সহজ, শুধু ঠান্ডা মাথায় এটা চিন্তা ভাবনা করবা, আর কোন কোন এন্ট্রি ডেবিট, কোন কোন এন্ট্রি ক্রেডিট, এটা তোমার বেসিক সহ বুঝে নিবা। অর্থাৎ কিছু এন্ট্রি আছে যেটা দেখতেই পাই, যেটা নামটাই বিভ্রান্তিকর, যেমন পুস্তক ঋণ। পুস্তক ঋণ এটা তোমার মনে হতে পারে দায়, কিন্তু আসলে এটা হচ্ছে দেনাদার, ঠিক আছে। তোমার দেনাদার মানে তুমি যাদের থেকে টাকা পাও এদেরকে বলো পুস্তক ঋণ, এটা সনাতনী পদ্ধতিতে বলা হতো। এ কারণে এটা ভাই প্রথম প্রথম আমিও ভুল করছি, ঠিক আছে। তো এরকম কিছু বিভ্রান্তিকর এন্ট্রি থাকে, তো এটার জন্য তোমরা কি করতে পারো, তোমাদের গাইড বা আছে বা বই আছে, অনেক ধরনের এন্ট্রি দেওয়া থাকে, এগুলো এক নজর দেখে যাবে। আর বেসিক তো অবশ্যই তোমার বুঝে যাইতে হবে, মানে বেসিক কি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের বেসিকটা তোমার বুঝে যাইতে হবে, অ্যাকাউন্টিংয়ের বেসিকটা। আর আমি তোমাদের সুবিধার জন্য তোমাদের পরীক্ষায় সাধারণত যেসব এন্ট্রি আসে সেগুলোর একটা লিস্ট তোমাদের অ্যাড করে দিব, সাথে তোমাদের সমন্বিত ক্রয় জিনিসটা কি এবং কি কারণে প্রারম্ভিক মজুত পণ্য আসে মিলে সমাপনী মজুত পণ্য আসে না, সেটা নিয়ে আরও একটা শর্ট ভিডিও দিব, একটা এক্সাম্পল সহ আমি তোমাদের একটা শর্ট ভিডিও দিব। তো ওইটাতে তোমরা সমন্বিত ক্রয়ের ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার বুঝে যাইতে পারো। তো ভাইয়া আজকে পর্যন্ত এতটুকুই। আমরা আমাদের চ্যানেলে এটা সর্বপ্রথম ভিডিও, সামনে আমরা আমাদের কোর্স আনতেছি, কোর্সের ব্যাপারে আমরা চ্যানেলে বলে দিব, এবং কোর্স কত প্রাইস হবে সব কিছু আমরা রিজনেবল প্রাইসে রাখবো ভাইয়া। আমাদের যদি পড়ানোর মেথডটা তোমার ভালো লাগে তো তুমি আমাদের অনেস্ট কমেন্ট দিতে পারো, আর যদি তোমার কিছু খারাপ লাগে, অর্থাৎ ভাইয়া একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করা উচিত, বা মানে আপনার বোঝানোর উপায়টা একটু মানে এভাবে বোঝানো উচিত, এরকম যদি তোমার অনেস্ট কমেন্ট থাকে ভাই তুমি দিয়ে দিতে পারো অবশ্যই, ঠিক আছে। মানে বিনা দ্বিধায় বলবা। আর কিছু প্রশ্ন থাকলে, অর্থাৎ তুমি ধরো ভাইয়া কিছু পারো না, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের একটা বিষয় পারো না, তো সেটাও তুমি কমেন্টে দিতে পারবা, মানে সেটা নিয়ে আমরা সামনে ভিডিও আনার চেষ্টা করব। তো এই পর্যন্ত ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট।